अच्छा, जयराम महतो का लोग पश्चिम बंगाल में आपके क्षेत्र में किरकम क्रेज আছে? हाँ, बहुत क्रेज है। जयराम दा का बहुत फैन है, हम लोग भी फैन है। जयराम दा हमारा आइकन है। हम लोग जयराम दा के माने हर रोज हम माने जो मीडिया पे आते हैं हम लोग देखते हैं। और जयराम दा के माने मामले में मैं माने यूथ जो है ना बहुत माने माने उनको भगवान की तरह मानता है। जयराम महतो को आप लास्ट में क्या संदेश देंगे? कुछ मेरा वीडियो देख रहे हैं तो जयराम महतो को क्या कुछ कहेंगे? ऐसे ही बोलूंगी कि प्लीज आइए और हमारा जो मूवमेंट है आप माने एज सून एज पॉसिबल आप आइए। आपका जरूरत है, बंगाल में आपका जरूरत है। बंगाल में टाइगर दा की जरूरत है। हाँ हाँ। अब पहले जयराम दा से कोई मिले थे कि नहीं नहीं एक बार भी नहीं मिले? नहीं। जरूर मिलाएंगे आपको। थैंक यू दीदी, इतना समय देने के लिए आपको बहुत बहुत धन्यवाद। थैंक यू आपको भी। जवाहर, नमस्कार। हम इस वक्त पश्चिम बंगाल झालदा में हो और हमारे साथ दो गेस्ट जुड़े हुए हैं। डॉक्टर कनिका महतो, निपेन महतो जी। तो पहले हम लोग जानते हैं डॉक्टर दीदी से कि यहाँ का जो आज 5 शहीदों का श्रद्धांजलि देने आए थे डॉक्टर कनिका महतो जी, क्या कुछ कहेंगे? दीदी जोहार। जो आज आप यहाँ 5 शहीदों का श्रद्धांजलि देने आए थे, ये बांग्लाয় আসেনছিলে, কি বলবে? হ্যাঁ, প্রথমত সকলকে আমার জোহার জানাচ্ছি, গড় জোহার জানাচ্ছি। আজকে আমি ঝালদাতে ফার্স্ট টাইম আসলাম। আর আজকের দিনে আমাদের আপনারা জানেন আমাদের কুরমালি আখান যাত্রা, পয়লা মাঘ, নতুন বছরের শুরু। তো আমার খুব গর্ব হচ্ছে যে আমি আজকের দিনে এইরকম একটি প্রোগ্রামে যোগ দিতে পারছি। আর সত্যি কথা বলতে কি এই বীর শহীদদের চরণতলে আজকে আসতে পেরে আমিও গর্বিত। তাদের স্মৃতিচারণা করলাম এবং আরো যারা এখানে বিখ্যাত মানুষেরা গুরুজনেরা আছেন তাদের বক্তব্য শুনলাম। সত্যি আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে কি আজকের দিনের যে বিশেষত্ব, একটা আনন্দে মুখরিত হওয়ার দিন আজকে আমাদের। এটাই মনে হচ্ছে যে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে আমরা এই যে বঞ্চনার শিকার, এই বঞ্চনা আজও চলছে। কতদিন চলবে তার ব্যবস্থা বা তার এই যে দীর্ঘায়িত যে রূপটা, মানে আর প্রতীক্ষার অবসান আমরা চাইছি, প্রতীক্ষা করতে নয়। আমাদের এই বঞ্চনা শুধুমাত্র জাতিসত্তার আন্দোলনের যে ইতিহাস রয়েছে সেই দিক থেকে যেরকম আমরা বঞ্চিত হয়েছি, ঠিক সেই রকমই ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের যে বীর শহীদরা শহীদ হয়েছেন, শুধুমাত্র আইন অমান্য আন্দোলন কেন, ভারত ছাড়া আন্দোলন থেকে শুরু করে সমস্ত রকম কর্মকাণ্ডে, সাঁওতাল বিদ্রোহ, একটা তো খুব মানে স্বাভাবিক প্রশ্ন মনে জাগে যে একটা নির্দিষ্ট অঞ্চলে, জঙ্গলমহলের একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ যখন আন্দোলনে মুখরিত হয়েছিল, কোল আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, ভূমিজ আন্দোলন, তারপরেও দেখা যাচ্ছে আমাদের কোনো শহীদের নাম, অর্থাৎ না রঘুনাথ মাহাতো, না চূড়ারাম মাহাতো, গোবিন্দ মাহাতো, কারোর নাম কিন্তু আমরা ইতিহাসের পাতায় দেখতে পাচ্ছি না। তো আশ্চর্য লাগছে আজকে স্বাধীনতার এত বছর পরেও আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যারা নিজেদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার যে আন্দোলন তাকে ত্বরান্বিত করেছিলেন, অথচ তাদের নাম আমরা ইতিহাসের বইতে দেখতে পাচ্ছি না। আশ্চর্যের ব্যাপার। মানে আমরা কোথায় বসবাস করছি? আমরা স্বাধীন ভারতে বসবাস করছি, অথচ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে যখন তারা ভারতবর্ষে যখন তারা কর্তৃত্ব করেছিল, তারা কিন্তু তাদের যেমন ডিসলে, হান্টার থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরি যারা করছিলেন তারা কিন্তু তাদের আমাদের নথিভুক্ত করেছেন অ্যাজ এ ট্রাইব হিসেবে। আমরা অ্যাবরিজিনাল ট্রাইব হিসেবে আমাদের নথিভুক্ত করেছে। তারপরেও মানে আমরা স্বাধীন ভারতে আমাদের কোনো মানে স্বজাতি, আমরা যে জাতিসত্তার জন্য যে লড়াই করছি সেই জাতির পরিচয়টুকু আমাদের নেই। কেন নেই? আমরা ডিভাইড অ্যান্ড আইসোলেশনের যে থিওরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করেছিল, অর্থাৎ যেরকম ভাবে ভাষার ভিত্তিতে প্রদেশগুলো গঠন করা হয়েছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, সেখানে আমাদের জনজাতির এই বৃহত্তম জনজাতিকে আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, আমাদের ইউনিটি নষ্ট করা হয়ে গিয়েছিল। অবশ্যই এখানে একটি রাজনৈতিক কারণ ছিল। কারণটি হচ্ছে মানে এটা আমার সাথে সকলেই একমত হবেন, কারণ আমাদের
যে তখন কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ যেভাবে চলছিল, তাতে যদি কুর্মী জনজাতির মানুষ অংশগ্রহণ করে তাহলে কিন্তু ব্রিটিশ শক্তি অবশ্যই দূরে হটে যেত। এইরকম একটি মানে গণপ্রতিরোধ যাতে দ্বিতীয়বার না ঘটে, সেই কারণেই কিন্তু আমাদের এই ডিভাইড অ্যান্ড আইসোলেশন থিওরি অ্যাপ্লাই করেছিল তারা। এবং যে কারণেই আমি একটু আগে বলছিলাম, আমরা বাঙালি, কেউ কেউ আমরা নিজেরা এইভাবেই আমরা নিজেদেরকে বলছি, কেউ বাঙালি, কেউ উড়িয়া, কেউ বিহারি। কারণ কি? কারণ আমাদের ওই যে বললাম প্রদেশগুলো, বাংলা, বিহার, উড়িষ্যা যে প্রদেশগুলো গঠন করা হয়েছিল, সেই প্রদেশগুলোর সাথে আমাদের যুক্ত করে দেওয়া হয়েছিল। তো এই বঞ্চনার ইতিহাস এত দিন ধরে আমরা দেখতে পাচ্ছি এবং নির্যাতন সহ্য করছি। আর যখন আমরা পলিটিক্যালি আন্দোলন করছি, গণতান্ত্রিক ওয়েতে আন্দোলন করছি, তখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বিভিন্নভাবে কোণঠাসা হচ্ছি। অর্থাৎ আপনারা জানেন ভূমির আন্দোলন জয়রামদা করছেন এবং এই ভূমির আন্দোলনকে কেন্দ্র করেই উনি কিন্তু সাকসেস পেয়েছেন। এবং রাজনীতিকে কিভাবে রাজনীতি কিভাবে করতে হয়, এইরকম একজন যুব নেতাকে দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। রাজনীতি করতে গেলে কি কি আমাদের পদ্ধতি অবলম্বন করতে, শুধুমাত্র রাজনীতির আঙিনায় অংশগ্রহণ করলে হবে না। যেমন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গলে, আমি জেডপি 9-এ আমার লিডারশিপে 2টি জায়গায় আমি বোর্ড গঠন করেছিলাম এবং আমি একটা জেলা পরিষদের ক্যান্ডিডেট হিসেবে 10,000 ভোট আমি পেয়েছি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমি কিন্তু হ্যাঁ রাত 12:30 পর্যন্ত কিন্তু আমি এগিয়েছিলাম। হ্যাঁ 2,500 ভোটে আমি এগিয়েছিলাম। তারপরেও আমি দেখলাম কিভাবে দুর্নীতি করতে হয়, কিভাবে দুর্নীতি করে রাজনীতি করতে হয়, দেখলাম চোখের সামনে। আমি একা ফাইট করে পঞ্চায়েত সমিতি এবং উপপ্রধান এদের আমি গঠন করেছিলাম আমার লিডারশিপে। তখন আমাদের কুর্মী জনজাতির যারা লিডারশিপ দিচ্ছিলেন তারা প্রত্যেকে কিন্তু জেলবন্দি। আপনারা জানেন তার আগে তারা রেল টেকা আন্দোলনকে কেন্দ্র করে তাদের বিভিন্ন মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিলেন। সেই রকম একটি মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, তাদের কিন্তু আমি লিড করেছিলাম। এবং সত্যি কথা বলতে কি আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে আমরা এত কষ্ট করে যখন এইভাবে যদিও আমাদের রাজনৈতিক জ্ঞান ছিল না এবং কূটনীতি, রাজনৈতিক কৌশল, কূটনীতি যাকে বলে, এবং সত্যি কথা বলতে কি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে শুধুমাত্র কুর্মী ইস্যুকে কেন্দ্র করে আমরা কিন্তু ফাইট করতে পারবো না। ভবিষ্যতে যদি রাজনীতির আঙিনায় আসতে হয় ওই জয়রামদাকে অনুসরণ করতে হবে এবং কিভাবে কূটনীতি করতে হয়, রাজনীতি করতে হয় সেটা আমাদের শিক্ষা নিতে হবে। রাজনীতি একটা শিক্ষার বিষয়। এটা না ঢাল তরল না নিয়ে আমরা কিন্তু রাজনীতি করতে গেলে আমাদের অবশ্যই এই যে বললাম আমাদের জেতা আমি আজ জেলা পরিষদ ক্যান্ডিডেট হিসেবে আমি যেভাবে হেনস্থা হয়েছিলাম, আমার জেতা সিট যেভাবে আমাকে ছিনিয়ে নেওয়া হলো, আমি তো এক সময় ভেবেছিলাম কেস করব, কাচারি করব, এরকম ব্যাপার। তো ইভেন আমি আরেকটা কথা বলতে চাই, যখন ঝাড়গ্রাম জেডপি 9-এ সাবধরা 4 নম্বর অঞ্চলে দেখা যাচ্ছে যেদিন বোর্ড গঠন হলো সেদিন আমি কিন্তু ওই রুমে পৌঁছে গেছি এবং আমি দেখলাম একটি নাম কিন্তু তারা থাকা সত্ত্বেও তারা কিন্তু যাতে অ্যাবসেন্ট করা যায় সেই কারণে তারা নামটাই বললো না। তো আমি তাদের জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, একটা নাম কেন কাউন্ট করা হলো না? বলছে না করা হয়েছিল। তো আপনি কে, আপনি এখানে আছেন কেন? আমি বললাম আমি এখানে আছি কেন, এই যে কাউন্ট করলেন না। কি সেখানেও দুর্নীতি দেখুন, যেখানে বোর্ড গঠন হচ্ছে, আমরা যেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমাদের রয়েছে, আমরা যেখানে সহজভাবে হয়ে যাওয়ার কথা সেখানে কিভাবে আমাদের বোকা বানানো হচ্ছে। ঠিক আছে, তো এটা তো গেল ইলেকশনের ব্যাপার। এখন রিসেন্ট কিছুদিন আগে এই জমি দখলকে কেন্দ্র করে এই রাজারডি ঝাড়গ্রাম 4 নম্বর অঞ্চলের কথা আমি বলছি, এটা রাধানগর অঞ্চলের কথা বলছি। সেখানে দেখা যাচ্ছে প্রায় 5 বিঘা জমি কিভাবে আমি নাম বলছি না, কারো ব্যক্তিগতভাবে আমার কোনো আক্রোশ নেই। এই জল জঙ্গল জমিনের ওপর অধিকার তো শুধুমাত্র কোনো একক গোষ্ঠীর হতে পারে না, এখানে তো আমাদেরও কন্ট্রিবিউশন আছে। যেরকম ঝাড়খণ্ডে দেখছি আমরা যে টাটা স্টিল কোম্পানি গড়ে উঠেছে আমাদের জমির ওপরে, ঠিক সেরকমই ঝাড়গ্রামে জল জঙ্গল জমিনের ওপরে কিন্তু আমরা কন্ট্রিবিউট করেছি, আমরা দান করেছি, অথচ আমাদের কিন্তু অফিস কাছারি স্কুল কলেজগুলোতে আমাদের কিন্তু এন্ট্রি নেই। এই যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন গড়ে উঠেছে সেখানে আমাদের কর্মীদের কোনো স্থান নেই, বাইরে থেকে আসছে, কলকাতা বা আরো বিভিন্ন জায়গা থেকে আসছে, অথচ আমাদের লোকালের মানুষ কিন্তু আমরা ওখানে
চান্স পাচ্ছি না। কেন, কিসের জন্য? এই যে জায়গা, এবং শুধু মানে এটা তো আপনার বহুদিন আগে তৈরি হয়েছে। একলব্য, যে ঝাড়গ্রাম একলব্য যে স্কুলটি রিসেন্ট তৈরি হয়েছে, রামকৃষ্ণ মিশনকে দেওয়া হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে বাইরে থেকে মানুষ এসে এসে সেখানে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, অথচ এলাকার মানুষ এখানে স্থান পাচ্ছে না। কারণ কি? মানে অবাক লাগছে, বিস্ময় লাগছে যে যে উদ্দেশ্য নিয়ে স্কুল কলেজগুলি গড়ে উঠেছিল এলাকার ছেলে মেয়েদের উন্নয়নের জন্য, সেখানে এলাকার ছেলে মেয়েরা চান্স পাচ্ছে না, ভর্তি হতে সুযোগ পাচ্ছে না। কেন? কারণ কি? তাহলে শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে সব কিছুতে আমরা বঞ্চিত। তাহলে আমরা এইভাবে যদি চলতে থাকে, আমি আমার গবেষণা তো দেখিয়েছি, এইভাবে যদি চলতে থাকে আমরা এই কুর্মী জনজাতির মানুষ একটা সময়, প্রথম কথা 10% মানে মানুষ এখন চাকরিজীবী, চাকরি করছে। এইভাবে যদি চলতে থাকে, ক্রমান্বয়ে চলতে থাকে, আমরা কিন্তু হারিয়ে যাব। আমি গবেষণাতে দেখিয়েছি আমরা কিভাবে একটি সংখ্যালঘিষ্ঠ শ্রেণীতে পরিণত হয়েছি। মানে আমরা এক সময় দেখা যাবে আমরা হারিয়ে যাব সেই মানে বিরল প্রজাতির প্রাণী হিসেবে, মানে যেরকম মানে সংরক্ষণ করে রাখা হয় সেইভাবে আমাদের রাখা হবে। মানে আজকে একটা স্বাধীন ভারতবর্ষে এসে আমরা নিজের জাতিসত্তার জন্য লড়াই করছি এবং তার জন্য আমাদের এত হেনস্থা শিকার হতে হচ্ছে। তো এই ব্যাপারটা সত্যি আপনারা যারা যুব সমাজ আছেন, শিক্ষিত মানে যুব সমাজকে আমি অনুরোধ করব তারা যেন এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেন। কারণ আর ঘুমিয়ে থাকার সত্যি কথা টাইম নেই। আপনারা যে যে ক্ষেত্রে আছেন, যেভাবে নিজেরা মানে অধ্যয়ন করছেন, সেই সাথে সাথে একটু রাজনীতি সচেতন হন। সমাজে কি ঘটছে আমাদের, এই যে দেখুন আজকে আমাদের ভাষা নেই, সংস্কৃতি নেই, তার জন্য আমরা লড়াই করছি, ফাইট করছি। কেন? এই যে ডহরের টুসু কেন করতে হবে আমাদের? আমরা টুসুকে আজকে রাস্তায় নিয়ে দাঁড় করছি কেন? অনেকে অপসংস্কৃতির নাম নিয়ে অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু তাদেরকে আমি সচেতন করছি, তাদেরকে আমি সাবধান করছি, হুঁশিয়ার করছি যে আপনারা সমাজের জন্য যদি কিছু করতে না পারেন, আমরা যারা করতে চাইছি, আমরা যারা রাস্তায় নেমে মানুষকে কনসাস করার চেষ্টা করছি, তাহলে আপনারা কেন বাধা দিচ্ছেন, কেন কুরুচিকর মন্তব্য করছেন? আমরা এত কষ্ট করে মানে ডহরি টুসু বা আমরা রাস্তায় আজকে টুসুকে এনে দাঁড় করিয়েছি, তার কারণ মানুষকে সচেতন করার জন্য। আমরা চাইছি আমাদের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা যাতে রক্ষা হয়। সেই জায়গায় কেন কেন আপনারা এইভাবে বিরোধিতা করছেন? তো যাই হোক, আপনারা সামিল হন আমাদের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষাকে রক্ষা করার জন্য। মানে বলা যায় যে একটি জাতির ভাষা যদি লোপ পায় তাহলে কিন্তু সেই জাতি মানে খুব স্বাভাবিক কারণেই বিলুপ্তির পথে চলে যাবে। তাই প্রথম কথা আমাদের 8ম শিডিউলে আনতে হবে আমাদের এই ভাষাকে, অর্থাৎ কুর্মী ভাষা, যে তাকে 8ম তফসিলে আনতে হবে। আর এইরকম একটি সমৃদ্ধ ভাষা, সত্যি কথা বলতে কি আমি নিজেও অধ্যয়ন করছি, দেখছি এই কুর্মী ভাষা এমন একটি সমৃদ্ধ ভাষা যেখানে চর্যাপদে প্রত্যেকটি ছত্রে ছত্রে যেখানে কুর্মী ভাষার মানে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কুর্মী ভাষা থেকে ধার করে বাংলা থেকে শুরু করে সংস্কৃতি বিভিন্ন ভাষার জন্ম হয়েছে। তাহলে আমাদের এই ভাষার কেন সংরক্ষণ থাকবে না? এই ভাষায় কেন আমরা সরকারি চাকরি দিতে পারবো না? শুধুমাত্র ইউনিভার্সিটিতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, সব ইউনিভার্সিটিতে বলবো না, কিছু কিছু ইউনিভার্সিটিতে আমাদের পড়ানো হচ্ছে, কিন্তু স্কুল লেভেল থেকে, কলেজ লেভেল থেকে সমস্ত ক্ষেত্রে যদি আমাদের এই ভাষা শিক্ষাদানের ব্যবস্থা করা যায়, আমরা যদি অধ্যয়ন করতে পারি, তাহলে আমরা সেই শিখরে পৌঁছাতে পারবো। আর সর্বোপরি আরেকটা কথা বলবো, এই যে যারা পাস আউট হচ্ছেন ইউনিভার্সিটি থেকে, তাদের কর্মসংস্থান কি? তারা কি করবে? কুড়মালি শেখার পরে তারা কি করবে? যদি আমরা স্কুল গঠন করতে না পারি, সেখানে তারা মানে পড়ানোর সুযোগ পাবেন এবং আমরা পড়ার সুযোগ পাবো। তাহলে এইরকম একটি যখন আমাদের চিন্তা ভাবনা রয়েছে, সুদূর প্রসারী চিন্তা রয়েছে, তাহলে আমরা রাজনৈতিকভাবে জয়রামদা যেরকম দেখিয়েছেন, রাজনীতিকে কিভাবে মানে পাওয়ার বা শক্তি হিসেবে ব্যবহার করে আমরা পার্লামেন্টে গিয়ে আমাদের কথা বলতে পারবো, সেইটা তো উনি দেখিয়েছেন। এইভাবেই কিন্তু মানে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে লড়াই করলে হবে না, অবশ্যই রেজিস্টার্ড পার্টি হিসেবে আমাদের লড়াই করতে হবে এবং সেই জায়গায় যেতে হবে। এবং দরকার হলে যদি কারো ছত্রছায় আসতে হবে, কিন্তু এইভাবে মানে কি বলবো, দিশাহীন কোনো মানে এমহীনভাবে এইভাবে এগোলে বিভিন্ন রকম নেতা তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। এই এত নেতার দরকার নেই, এত কিছুর দরকার নেই। আমাদের মেন উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য অর্থাৎ অফিসিয়াল মুভমেন্ট দরকার। আমাদের অফিসিয়াল মুভমেন্ট কম, অর্থাৎ আমাদের এই ভাষার এস্টাবলিশ করার জন্য বা আমাদের জনজাতির যে দাবি তাকে এস্টাবলিশ করার জন্য যে আমাদের মুভমেন্ট দরকার, অফিসিয়াল মুভমেন্ট, সেখানে কেন আমরা খামতি দেখাচ্ছি? এবং আমি যারা লিডার আছেন তাদের উদ্দেশ্য আমার মানে ব্যক্তিগতভাবে মানে যেটা রিয়েলাইজেশন হয়েছে এতদিনে, যে ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে বৃহত্তর স্বার্থের কথা অনেকেই চিন্তা করছেন না। তো এইটা একটা সময় এসেছে
ব্যক্তিগত স্বার্থ আপনারা ছাড়ুন, এত দল এত কিছু কেন হবে? আমাদের স্বার্থ যখন এক, উদ্দেশ্য যখন এক, আপনারা কেন নিজ নিজ স্বার্থকে উপেক্ষা করে বৃহত্তর স্বার্থ অর্থাৎ কুর্মী জনজাতির মানুষের যে স্বার্থ তার কথা ভাবুন। শুধুমাত্র বাংলার কুর্মী কেন, সমস্ত ভারতবর্ষের যারা যারা যেখানে আছেন সমস্ত বৃহত্তর কুর্মী জনজাতির মানুষের কথা ভাবতে হবে। তাহলে আমাদের এই যে দুটো দাবি, আমাদের ভাষাকে রক্ষা করতে হবে, অষ্টম তফসিলে আনতে হবে, এবং আমাদের জাতিসত্তার যে দাবি সেই দাবিকে যাতে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায় বা আদায় করা যায়, সেই কাজটি যাতে ত্বরান্বিত হয় সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। এইভাবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমরা শুধুমাত্র রাজনীতি, আমরা সত্যি কথা বলতে কি, আমাদের যে আন্দোলন চলছে কুর্মী আন্দোলন, এটা কিন্তু প্রথম কথা রাজনৈতিক আন্দোলন নয়। अच्छा, लोग ये भी बोल रहे हैं कि इतना लिखा पढ़ा करे तो राजनीति के ना। আমার একটা কথা মনে হচ্ছে যে আমরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারি, অর্থাৎ শিক্ষিত জনজাতির মানুষ যদি আমরা শিক্ষিত অর্থাৎ আমরা যারা तो इतना लिखा पढ़ा डॉक्टर का डिग्री ले लिए और जो जयराम माता भी डॉक्टर का पढ़ाई कर ली, उसके बाद राजनीति में खुद ना क्या जरूरत पड़ेगा? मगर आना पड़ेगा, मगर हम लोग जितना सोचते हैं और इस सोच को हम रूप देने से राजनीति करना पड़ेगा। राजनीति ऐसा क्षेत्र है, हम पार्लियामेंट तक हमारा जो एम है, जो हमारा जो टारगेट है फुलफिल हो सकता है राजनीति करने से। और पार्लियामेंट में हम लोगों का जो वक्तव्य है, जो अपील है, उस अपील को रूप देने के लिए पार्लियामेंट जाना पड़ेगा। और हम लोग तो यूज ऐसा बोलते हैं ना, जे हम लोग एक गोरू गाड़ी जैसा, आप सोचिए हम लोग गोरू की तरह हम लोग जुड़ा हुआ है गाड़ी में। हम लोग गोरू नहीं बनना है, हम लोग लीडिंग पोजीशन में आना चाहिए। हम लोग वोट देंगे और उस लोग राज करेंगे, ऐसा नहीं होगा। हम लोग भी राज करेंगे, जंगल का राज हम लोग लेंगे, हम जंगल का लोग है। मगर क्या हो रहा है, 3% जनजाति, 3% लोग जो ब्राह्मण और एलिट कस्टी का लोग है, वो लोग हम लोगों का कंट्रोल कर रहे हैं। हम लोग ऐसा हो रहा है, इंग्रेज चला गया मगर उस लोग हम लोग के ऊपर राज कर रहा है। ये दिन नहीं चलेगा, बदलाव आना चाहिए। हम लोग, हमारा राज हमारा हाथ में होना चाहिए, ऐसा मैं तो जयराम मातो आपके बंगाल में एंट्री मार दिया, कितना आपका इफेक्ट पड़ेगा बंगाल में आने से? ऑलवेज वेलकम। अभी जयराम मातो के साथ? हाँ। तो जयराम मातो क्या चुनाव लड़ना चाहिए? हाँ, लड़ना चाहिए, इलेक्शन लड़ना चाहिए। मगर हमारा जो जमीन का मामला है, उस मामले में मैं तो एग्री विथ हिम। और संरक्षण मिलना जरूरी नहीं, हम लोग तो बोल रही है संरक्षण उठा दीजिए, नहीं चाहिए। हम लोग का जो आइडेंटिटी है वो देना है।